জেগে তার কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল, তখনই সুগা আসে। মে আই কামিং স্যার? কি রে, তুই অফিসে? আমি তো ভেবেছিলাম আজকে আসবেই না। আসতে চাইছিল কে, তোর বোন? ছাড়, আজকে তো ওই বোগামের সাথে মিটিং আছে। আমি বুঝতে পারছি না তুই ওই বোগামের সাথে মিটিং করতে রাজি হলি কেন। ওর সম্পর্কে সবকিছু জানিস, তারপরেও? তারপরেও মামা আমার সাথে খেলতে নেমেছে ঠিকই, কিন্তু সে জানেই না আমি দেখতে কেমন। মাফিয়া জেজেকে নামটাই শুনেছে। আমাকে জানতে হবে বোগামকে সামনে রেখে আসল খেলাটা কে খেলছে। তাদের কথার মাঝে জেগের ফোনটা বেজে ওঠে। পাঠিয়ে দাও। তৈরি হয়নি, শিকার আসছে। মে আই কামিং? ইয়েস ইয়েস, মিস্টার পার্ক, কেমন আছেন? বসুন। দাদা, সুগা একটু জেকের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তুই কি ওই মামার থেকেও বয়সে বড়? তবে কিন্তু আমি আমার বোনকে তোর হাতে তুলে দেবো না। চুপ করবি? মিস্টার পার্ক, আমি অতটাও বয়স্ক নই যে আপনি আমাকে দাদা। এটা কিভাবে সম্ভব? তের বাবা? তবে কি ওই ঘটনায় সে বেঁচে গেছিল? জেকে তীক্ষ্ণ দৃষ্টিতে বোগামকে পর্যবেক্ষণ করছে। তাকে দেখা মাত্রই বোগাম যেভাবে চমকে গেছে, ভয়ার্থক মুখ, কোনো কিছুই জেকের চোখ এড়ায়নি। না না, আসলে আমার এক পরিচিতর সাথে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম। সরি মিস্টার জিওন। ইজ ওকে মিস্টার পার্ক, মিটিংটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি এই প্রজেক্টটা নিয়ে ভেবে দেখব। ধন্যবাদ মিস্টার জিওন। তবে কবে থেকে আমরা এই প্রজেক্টের উপরে কাজ শুরু করছি? এত তাড়া কিসের? ভালো করে দেখি, বুঝি, আলোচনা করি, তারপর তো প্রজেক্টের পেছনে ইনভেস্ট করব কি না ভাবা যাবে। এখন আপনি আসুন, পরে জানিয়ে দেওয়া হবে। ওকে মিস্টার জিওন, তবে আমি আসি। বোগাম চলে যেতেই সুগা বলতে শুরু করে, তুই কি এই ফালতু প্রজেক্টে ইনভেস্ট করবি? এতে আমাদের কোম্পানির ক্ষতি হবে। তুই তো এই ধরনের প্রজেক্টে ইনভেস্ট করা তো দূরে থাক, এই ধরনের প্রজেক্ট নিয়ে আলোচনা পর্যন্ত করিস না। এবার করব, মানে সময় হলে সব বুঝে যাবি। এখন একটু খোঁজ নে তো, বোগাম মামার পরিচিত সেই ব্যক্তিটিকে। অন্যদিকে বোগাম বাড়ি ফিরে কিছু পুরনো কাগজ ছবি ঘাটাঘাটি করতে শুরু করে এবং তারই মাঝে একটি ছবি খুঁজে পায়। ছবিটি দেখেই বোগাম চমকে ওঠে। এটা কিভাবে সম্ভব? দাদা বেঁচে আছে, কিন্তু আমি নিজের চোখে গাড়িটা পড়তে দেখেছি, সাথে গাড়ির ভেতরে থাকা। না না, আমাকে সত্যিটা জানতে হবে। আমাকে খোঁজ নিতে হবে কে এই বিজনেসম্যান জিওন জাংকুক। জেকে মিষ্টি খাওয়া, তোর জন্য দারুণ খবর এনেছি। ভনিতা না করে কি বলবি বল। বলবো না, দেখাবো। হোয়াট? কল মিসেস আয়ু। কেন লুকিয়ে গেছিলে? সুগা আয়ুকে কল করে আর্জেন্ট অফিসে আসতে বলে। অফিসে আসতেই তাকে একটা ছবি দেখানো হয়। স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু লুকাতে চাইনি। শান্ত হও চাচি। আর আমাকে স্যার কেন বলছো? আমি না তোমার ছেলে? আর সরি, আসলে এর সাথে জড়িত সব বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা জানার পর মাথাটা গরম হয়ে গেছিল। সরি চাচি। আয়ু এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, জেকের কথা শুনে তার দিকে তাকায়। সত্যি ছেলেটা তার টিমাকে অনেক ভালোবাসে। জাংকুক বাবা, সরি বলতে হবে না, আমি তোমার অবস্থাটা বুঝি। আসলে আমার কাছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনেই হয়নি। তাছাড়া টিমা যদি জানতে পারে তবে তোমাকে দেখে কষ্ট পাবে। আমি আমার টিমাকে আর কষ্টে দেখতে পারবো না, তাই কিছু বলিনি। চাচি প্লিজ কেঁদো না। তুমি যদি আগে আমাকে এই কথাটা বলতে তবে আমার কাজটা আরও সহজ হয়ে যেত। তবে চিন্তা নেই, আমি সবটা সামলে নেব। তুমি এখন বাড়ি যাও। সুগা, চাচিকে নিয়ে যা। চাচি চলো। জাংকুক বাবা, প্লিজ যেন কোনোদিন এই
বিষয়ে জানতে না পারি যে তুমি পুরোপুরি ওর বাবার মতন দেখতে। ছেলেবেলায় বারবার আমাকে জিজ্ঞাসা করতো তার বাবা মা কে, তাদের দেখতে কেমন। এখন তেমা সবটাই জানে কে ওর বাবা মা, কিন্তু তারা দেখতে কেমন ও জানে না। সবটা জানার পর ও যখন আমাকে জিজ্ঞাসা করে তার বাবা মা দেখতে কেমন, তখন আমি বলেছিলাম যে সব ছবি নষ্ট হয়ে গেছে, আমার কাছে তাদের কোনো ছবি নেই। তবে আমি ওকে বলেছি ওর মা কি বিয়ের মতন দেখতে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি সেই চিজ ডাউনলোড করেছে। বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম কি খেয়ে সেই দিন কাজটা করেছিল। ভবিষ্যতে তো আমারও। জাঙ্কুক বাবা, কি ভাবছো? না, কিছু না, তুমি সাবধানে যেও। সুগা আয়ু চলে যেতে জেকে সেই ছবিটা হাতে নিয়ে দেখতে থাকে, মুখে তার রহস্যময় হাসি। সেই দিনের পর থেকে একটা সপ্তাহ কেটে গেছে। অফিসের নানা কাজে জেকে এতটাই ব্যস্ত যে ঠিক মতন বাড়িতেও আসতে পারে না, যার জন্য সে তেকেও সময় দিতে পারছে না। সময়টা তখন লাঞ্চের। তে কলেজের কিছু অ্যাসাইনমেন্ট করছিল। ফোনের দিকে তাকাতেই সে দেখে লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চের সময় তো হয়ে গেছে, যদি বানির জন্য আজকের লাঞ্চটা আমি নিয়ে যাই। প্রতিদিন তো ড্রাইভার আঙ্কেলে নিয়ে যায়, আজকে আমি যাব। যেমন ভাবনা তেমন কাজ। তে একটি কালো রঙের চুড়িদার পরে, চোখে কাজল, হালকা করে লিপস্টিক দেয়, চুলগুলো ছেড়ে দিয়েছে এবং জেকের সব থেকে পছন্দের পারফিউমটা মেখে নিচে নেমে আসে। মামনি, তেমা এত সুন্দর করে সেজেছিস যে কোথাও যাবি? আজকে আমি বানির জন্য লাঞ্চ নিয়ে যাব, তাড়াতাড়ি বক্সটা প্যাক করে দাও আর বেশি করে খাবার দেবে। আমি আজকে বানির সাথে লাঞ্চ করব। জিন মুচকি হেসে সবকিছু গুছিয়ে দেয়। তে বেরিয়ে পড়ে। সামনে পেছনে দুটি করে গার্ডসদের গাড়ি, মাঝে তের গাড়ি এবং তের গাড়ির দুই পাশে দুটি করে গার্ডসদের বাইক, ফুল সিকিউরিটি। শুধু তাই নয়, তে যে গাড়িতে করে যাচ্ছে সেটা বুলেট প্রুফ কার। তে যেখানেই যাক না কেন তাকে এভাবেই যেতে হয়, হোক সেটা কলেজ। এখন তার কাছে এইসব খুবই সাধারণ হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে অফিসের সামনে গাড়ি এসে থামে। তে অফিসের ভেতরে প্রবেশ করে। তেকে দেখে সকলেই অবাক হয়। সেখানে থাকা সকল মেল এমপ্লয়ীদের মাথা নিচু করতে বলা হয়েছে। যতক্ষণ না তে সেই স্থান ছেড়ে যাচ্ছে, সকল মেল এমপ্লয়ীকে মাথা নিচু করে থাকতে হবে। এটা জেকের কড়া আদেশ। কলেজ হোক বা অন্য কোথাও, কোনো ছেলে তার প্রিয়তমার দিকে সরাসরি তো দূরে থাক, বাঁকা ভাবেও তাকাতে পারবে না। তে হেঁটে সোজা জেকের কেবিনে প্রবেশ করে। জেকে তখন মিটিং এ ব্যস্ত ছিল। নক না করে কেবিনে প্রবেশ করায় প্রথমে সে রেগে গেল। তেকে দেখে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সকল স্টাফেরা আলোচনা করতে শুরু করেছে কে এই মেয়ে যে কিনা অনুমতি ছাড়াই তাদের স্যারের কেবিনে প্রবেশ করলো। এভরিওয়ান, এখন আপনারা আসতে পারেন, মিটিং পরে কন্টিনিউ করা যাবে। সেই লোকগুলোর মধ্যে একজন জানতে চায় কে এই মেয়েটি। এটা আপনার জানার বিষয় নয়। দিস নান অফ ইউর বিজনেস, ইউ ক্যান গো নাও। ভয়ে সেই লোকগুলো চুপচাপ সেখান থেকে চলে যায়। কি ব্যাপার বউজান, আজ অফিসে মিস করছিলে? জেকে তের হাত ধরে টেনে তার কোলে বসায়। তুমি তো এখন খুব ব্যস্ত মানুষ, আমার জন্য তো সময় বের করতে পারো না। এই জন্য আমার পাখিটার অভিমান হয়েছে? না, আমার মন খারাপ। তা আমার রাজকুমারীর মন ভালো করতে আমায় কি করতে হবে? আপাতত খাবারটা খেতে হবে। ওকে, কিন্তু একটা শর্ত আছে। কি? আমার কোলে বসেই আমাকে খাইয়ে দিতে হবে আর আমি তোমাকে খাইয়ে দেবো। রাজি? তে লাজুক হাসে এবং তের এই হাসির মানে সে রাজি। খাওয়া দাওয়া শেষ, কিন্তু জেকে এখনো তেকে তার কোলেই বসিয়ে রেখেছে এবং নিজের কাজ করছে। তের প্রচন্ড বিরক্ত লাগছে। তখনই তার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। বানি, সব সময় তো কাজই করো, এখন একটু আমাকে আদর করো না। করবো তো জান, এই ফাইলটা একটু চেক করে নি। উফ, রাখো তো তোমার এই ফাইলটাই, এখন আমার তোমার আদর চাই। আরে
ওকে বেবি। বলেই জেকে তের ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়। হয়েছে, এবার আমি আমার কাজ করি। এটা কি ছিল? এই তুমি কি আমার সাথে ফাজলামো করছো? আমি তোমার জন্য সেজেছি, প্রশংসা তো করলেই না, আর আমার সাথে ফাজলামো করা হচ্ছে। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। বলেই তে জেকের ঘাড়ে জোরে বাইট করে। বেবি আস্তে। এবার তুমি খুশি তো? এখন আমি ফাইলটা চেক করে নিই। তে আরো রেগে যায় এবং জেকে ঠোঁট আঁকড়ে ধরে, তার সাথে বাচ্চাটাকেও আদর দিচ্ছে। সে জেকেকে উস্কে দিয়েছে। জেকে কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে? নিজের কন্ট্রোল হারিয়ে চুম্বনকে আরো গভীর করে। ওই অবস্থায় টেবিলে থাকা সব কিছু ফেলে দিয়ে তেকে টেবিলে বসায়। একটি হাত তের চুলের ভাঁজে এবং অপর হাতটি চুড়িদারের চেনের কাছে। বেবি গার্ল, ব্ল্যাক মাই ফেভারিট কালার। আর তোমাকে এই কালো চুড়িদারে মারাত্মক লাগছে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছিলাম, তার উপরে আমাকে মাতাল করতে আমার পছন্দের পারফিউমটা ব্যবহার করেছো। কিন্তু বেবি, আমার তো তোমার শরীরের গন্ধটা বেশি পছন্দ। পাগল পাগল লাগে, নিজেকে সামলাতে পারি না। জেকে তের ঠোঁটে, গলায়, ঘাড়ে চুমু আঁকতে আঁকতে কথাগুলো বলে। কি বলেছে সামলাতে? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে পারমিশন দিচ্ছ? তুমি বললে আমি এখনই থেমে যেতে পারি। তে সাথে সাথে জেকের ঠোঁটে ঠোঁট রাখে। পারমিশন পেতেই জেকে থেকে কোলে তুলে তার পার্সোনাল রুমটিতে নিয়ে যায়। বেডে শুইয়ে দিয়ে কাউকে কল করে। সমস্ত মিটিং ক্যান্সেল করে দাও, আর আজকে সকলের ছুটি। জেকে তের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল, কল কেটে লেটস গো বেবি গার্ল। জেকে তার গার্ডসদের সাথে মিটিং করছে। তখন ঘুম জড়ানো চোখে তে রুম থেকে বেরিয়ে কেবিনে প্রবেশ করে। পরনে জেকের শার্ট। জেকে সহ গার্ডসরা তেকে দেখেই অবাক হয়ে যায়। অন্যদিকে তে যতক্ষণে সবটা বোঝে ততক্ষণে দেরি হয়ে গেছে। কিন্তু এখন সে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। জেকে সাথে সাথে গার্ডসদের দিকে তাকায়। গার্ডসরা মাথা নিচু করে ফেলে। যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। চলো এখান থেকে, তোমার হচ্ছে। বলেই জেকে থেকে কোলে তুলে রুমে চলে যায়।